ধারক বা ক্যাপাসিটর। ধারক হলো যে বিশেষভাবে নির্মিত একটি সংস্থা যার কৃত্রিম উপায়ে ধারকত্ব বৃদ্ধি করা হয়। যে কোনো পরিবাহী একটি ধারক, তবে বিশেষভাবে নির্মিত আমরা একটা পরিবাহীকে বলি ধারক। ধারকত্ব পরিবাহী এবং ধারক উভয়েরই থাকে। আমরা কি করব, কোনো একটা তড়িৎগ্রস্ত পরিবাহীর সামনে এমন ব্যবস্থা করব যার ফলে ওই তড়িৎগ্রস্ত পরিবাহীটির বিভব হ্রাস পায়, ফলে ধারকত্ব বৃদ্ধি পাবে। ধারকত্ব বৃদ্ধি পাওয়া মানে অনেক বেশি পরিমাণে আধান স্টোর বা জমা করতে পারবে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে তড়িৎ স্থিতিশক্তি জমা করতে পারবে। এই ব্যবস্থাটিকে বলা হয় ধারক। তাহলে এটা কীভাবে সম্ভব? ধরা যাক একটি পরিবাহী প্লেট তড়িৎগ্রস্ত। এই পরিবাহী প্লেটটি ধরা যাক ধনাত্মক আধানে আহিত, এবং এই পরিবাহীটির ক্ষেত্রে আমরা লিখতে পারি সি ভাইরেসেস 1/v, অর্থাৎ কোনো পরিবাহীর ধারকত্ব বিভবের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ বিভব যদি হ্রাস করা যায় কোনোভাবে, তাহলে কিন্তু ধারকত্ব বৃদ্ধি পাবে। আবার ধারকত্ব বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে বেশি করে আধান জমা করার ক্ষমতা হবে। তাহলে ধরা যাক এই পরিবাহীটির সামনে আমি ঠিক একই আকারের একটি ধাতব নিস্তড়িত পরিবাহীকে আনলাম। তাহলে কি হবে? প্রথমে এই তড়িতাবেশ ঘটবে। তাহলে তড়িতাবেশ মানে এই পরিবাহীটি যে প্রকৃতির আধানে আহিত, এই নিস্তড়িত পরিবাহীর সামনে বিপরীত তড়িতাবেশ সৃষ্টি হবে, অর্থাৎ নেগেটিভ। আর দূরের পৃষ্ঠে সম আধান আবিষ্ট হবে। তাহলে এই পরিবাহীটির মোট আধান প্রথমে শূন্য ছিল, পরে শূন্য থাকছে, শুধু এখানে একটা পোলারাইজেশন হচ্ছে বা একটা মেরুকরণ করছে। তাহলে এই নেগেটিভ যে তড়িৎটা আছে সামনের পৃষ্ঠে বা নিকট প্রান্তে, এই তড়িৎটা এর তড়িৎগ্রস্ত পরিবাহীটির বিভব কিন্তু কমিয়ে দেবে। আর এই সমপ্রকৃতির আধান কিন্তু এই তড়িৎগ্রস্ত পরিবাহীটার বিভব বৃদ্ধি করার চেষ্টা করবে। যেহেতু ঋণাত্মক আধান মানে বিপরীত আধান সামনে আছে, ফলে এই আধানটির ক্ষমতা বেশি হবে। ফলে এই নিস্তড়িত পরিবাহীর উপস্থিতিতে এই তড়িৎগ্রস্ত পরিবাহীর নেট বিভব কিন্তু হ্রাস পাবে, ফলে ধারকত্ব বাড়বে। এই ব্যবস্থাটিকে যদি আমরা এই নিস্তড়িত পরিবাহীটিকে আমরা ভূ সংলগ্ন করে দিই, তাহলে এই আবেশের ক্ষেত্রে এই বিপরীত প্রকৃতির আধান যেটা সামনের প্রান্তে আবেষ্ট হয় সেটাকে বলা হয় বদ্ধ আধান, কারণ এই আধানটিকে এই আধান আকর্ষণ করে আটকে রাখবে। আর এই বিপরীত আধানকে এই আধান বিকর্ষণ করে সম্ভাব্য সর্বোচ্চ দূরত্বে পাঠানোর চেষ্টা করবে। যেহেতু আমরা এখানে রাস্তা করে দিয়েছি একটা, তাহলে এই ধনাত্মক আধান পুরোটাই আটতে চলে যাবে। ধীরে চলে গেলে পরে কি হবে? তাহলে শুধু ঋণাত্মক আধান থাকবে। তাহলে এই আধান এই পরিবাহীটির বিভব অনেক পরিমাণে কমিয়ে দেবে। তাহলে ভি যদি অনেক পরিমাণে কমে যায়, তাহলে কিন্তু ধারকত্ব বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে। এই ব্যবস্থাটিকেই বলা হয় ধারক। অর্থাৎ কোনো তড়িৎগ্রস্ত বস্তুর সামনে ভূ সংলগ্ন কোনো নিস্তড়িত বস্তুকে এনে বিভব কমিয়ে ধারকত্ব বৃদ্ধির যে ব্যবস্থা তাকেই বলা হয় ধারক। এটাকেই বলা হয় একটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর বা ধারক বিভিন্ন রকমের হতে পারে। সমান্তরাল পাত ধারক, এটা এই দুটি পাতই একটা সমান্তরাল পাতের মতো হতে পারে, আয়তকার, বৃত্তাকার বা বর্গাকার পাত হতে পারে, তাহলে সমান্তরাল পাত ধারক বলা হয়। দুটি গলীয় পরিবাহী সমকেন্দ্রিক গলীয় পরিবাহী হতে পারে, তাহলে গলীয় ধারক হবে। সিলিন্ড্রিক্যাল হতে পারে। যাই হোক না কেন, আমরা যেটা করব সবসময় ধারকের ক্ষেত্রে, একটা তড়িৎগ্রস্ত পরিবাহী থাকবে যার মধ্যে আধান সঞ্চিত থাকবে। সেই তড়িৎগ্রস্ত বস্তুটির আমরা কৃত্রিমভাবে ধারকত্ব বৃদ্ধি করি একটা নিস্তড়িত ভূ সংলগ্ন বস্তু তার সামনে। এই ব্যবস্থাটিকে বলা হয় ধারক। এটাই ধারকের নীতি। এবার যদি ধরে নিই সমান্তরাল পাত ধারক, এটি পাশাপাশি দুটো সমান্তরাল পাত রাখা আছে, এটা হচ্ছে মূল পরিবাহীটি, এবং এর সামনে নিস্তড়িত ভূ সংলগ্ন পরিবাহীটি এনে এই ব্যবস্থাটির ধারকত্ব বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ এই বস্তুটির ধারকত্ব বৃদ্ধি করা হচ্ছে। তাহলে যদি আমরা এই পাতটিকে কাছে আনি, অর্থাৎ মাঝখানের যে দূরত্বটা আছে পাতদ্বয়ের কমিয়ে দিই,
তাহলে এর এফেক্টটার উপর বেশি পড়বে, ফলে বিভব বেশি কমবে, ফলে ধারকত্ব বাড়বে কিনা। তাহলে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকদ্বয়ের দূরত্ব যত হ্রাস করা যায় তত ধারকত্ব বৃদ্ধি পাবে, তবে খুব বেশি কিন্তু হ্রাস করা যায় না, তাহলে কি হয়, ডিসচার্জ হয়, তড়িৎক্ষরণ শুরু হতে পারে। আরেকটি ব্যাপার, যদি আমরা এই পাতদ্বয়ের ক্ষেত্রফল বৃদ্ধি করি তাহলে কিন্তু আধান সঞ্চিত হওয়ার জায়গা বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তাহলে কিন্তু ধারকত্ব বাড়বে। আর একটা ফ্যাক্টর কাজ করে, যদি আমরা এই পাতদ্বয়ের মাঝে বায়ু বা শূন্য মাধ্যমের পরিবর্তে কোনো অন্তরক মাধ্যম বা পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি, তাহলে কিন্তু এই ব্যবস্থাটির এই বিভব হ্রাস পাবে, ধারকত্ব পাবে। তাহলে কোনো ধারকের ধারকত্ব আমরা কী উপায় বৃদ্ধি করতে পারি? 1 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে পাতদ্বয়ের মাঝে দূরত্ব হ্রাস করে। 2 নম্বর পয়েন্ট, পাতদ্বয়ের ক্ষেত্রফল বৃদ্ধি করে। 3 নম্বর পয়েন্ট, এই পাতদ্বয়ের মাঝের যে মাধ্যমটি আছে সেটি যদি উচ্চ পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত কোনো মাধ্যম হয় তাহলে কিন্তু ধারকত্ব বাড়বে। তো এইভাবে আমরা এই ব্যবস্থার সাহায্যে আমরা ধারকত্ব বৃদ্ধি করলে যে ব্যবস্থাটি তৈরি হলো এটাকে বলা হয় ধারক। এটি ধারকের মূল নীতি। এরপরে সমান্তরাল পাত ধারক। তাহলে আমাদের সিলেবাসে দুটি ধারক মূলত আছে, একটা সমান্তরাল পাত ধারক, একটা গোলীয় ধারক। তাহলে সমান্তরাল পাত ধারক কেমন হবে? এক্ষেত্রে দুটি সমান্তরাল পাত এইরকম সমান্তরাল পাত, এবং এই পাত দ্বয়ের আকৃতি কিন্তু আগেই বলেছি আমি, বৃত্তাকার কিংবা আয়তকার কিংবা বর্গাকার যে কোনো হতে পারে। তাহলে এইরকম, তাহলে এই পাত দ্বয়ের ক্ষেত্রফল ধরলাম এ, এই পাত দ্বয়ের মাঝে দূরত্ব ধরলাম ডি, এবং এই পাত দ্বয়ের মাঝে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম আছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো কে। তাহলে ধরা যাক এই পাতটি ভূসংলগ্ন, তাহলে এই পাতটিতে কিউ পরিমাণ মোট আধান আছে। তাহলে ধরি এই আধান, তাহলে এই পাতদ্বয়ের মাঝে একটা তড়িৎ ক্ষেত্র এবং পাতদ্বয় যেহেতু খুব কাছে রাখা হয়, সুষম তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, অর্থাৎ তড়িৎ বলরেখাগুলি সব সমান্তরাল এবং সম ঘনত্ব বিশিষ্ট হবে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো। এই তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য যে হবে ই, সেই তড়িৎ প্রাবল্য ই ইজ ইকুয়াল টু হবে তলমাত্রিক ঘনত্ব সিগমা, অর্থাৎ এই পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা বাই কে এপসাইলন নট। এটা আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে আছে সিগমা। তাহলে সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব কিউ বাই, তাহলে ই ইজ ইকুয়াল টু সিগমা বাই কে এপসাইলন নট, অর্থাৎ এই মাঝে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে তাহলে সেটা দূরত্বের উপর নির্ভর করে না, সুষম তড়িৎ ক্ষেত্র হয়। তাহলে আবার আমরা জানি যে এই দুই পাতদ্বয়ের মাঝে যদি বিভব পার্থক্য ভি সৃষ্টি হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কিন্তু হয় ই ইন্টু ডি। সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ইন্টু দূরত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে বিভব পার্থক্য। তাহলে আমরা লিখতে পারি ই মানে সিগমা বাই কে এপসাইলন নট ইন্টু ডি। এবার যদি আমরা এই সিগমাকে কিউ বাই এ লিখি তাহলে কিউ বাই এ কে এপসাইলন নট ডি ভি, অর আমরা কিউ বাই ভি যদি নির্ণয় করি তাহলে কিউ বাই ভি ইজ ইকুয়াল টু হবে কে এ এপসাইলন নট বাই ডি। আবার আমরা জানি যে কিউ বাই ভি কোনো পরিবাহীর আধান এবং বিভবের অনুপাত হচ্ছে ওই পরিবাহীটির ধারকত্ব। তাহলে ধারকত্ব সি হলে সি ইজ ইকুয়াল টু হবে কে এ এপসাইলন নট বাই। এই হচ্ছে এসআই পদ্ধতিতে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। তাহলে এই ধারকত্বের রাশিমালা থেকে পরিষ্কার
যে ডি যদি কমানো হয়, অর্থাৎ পাদদ্বয়কে কাছে আনা হয় আরও, তাহলে কিন্তু ধারকত্ব বৃদ্ধি পাবে। এই কে এর মান যদি বৃদ্ধি করা হয়, অর্থাৎ বেশি পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত কোনো মাধ্যমকে পাদদ্বয়ের মাঝে রাখা হয়, তাহলে কিন্তু সি বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে। আর এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে এই হচ্ছে সমান্তরাল পাদ ধারকের ধারকত্বের রাশিমালা। এরপরে আমরা সমান্তরাল ধারকের ধারকত্ব নির্ণয় করব একটা বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ ওই ধারকের পাদদ্বয়ের মাঝে মিশ্র কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকলে কী হবে। ধরা যাক এই একটি সমান্তরাল পাদ ধারক, এবং এই সমান্তরাল পাদ ধারকের এই পাদদ্বয়ের মাঝে দুই প্রকার পরাবৈদ্যুতিক মাধ্যম আছে। ঠিক এভাবে ধরি পাদদ্বয়ের মাঝে দূরত্ব হলো ডি, এবং এই দূরত্বের কিছু অংশ এই কে ওয়ান টি পরিমাণ বেদ কে ওয়ান পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত কোনো মাধ্যম রাখা আছে, এবং বাকি ডি মাইনাস টি বেধের কে টু পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত কোনো মাধ্যম রাখা আছে। তাহলে এই সমান্তরাল পাদ ধারকটির ধারকত্ব কত হবে? তাহলে ধরা যাক তলমাত্রিক ঘনত্ব হলো সিগমা। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে তাহলে এইটুকু অংশের মধ্যে যে তড়িৎ প্রাবল্যের সৃষ্টি হবে সেটা ধরলাম E1, আর এইটুকু মাধ্যম এখানে যেটা হলো সেটা হলো E2। তাহলে যেহেতু মাধ্যম দুটি আলাদা, তাহলে এই দুই জায়গায় তড়িৎ প্রাবল্য কিন্তু আলাদা হবে। তাহলে এই পাদদ্বয়ের মাঝে বিভব প্রভেদ ধরলাম V1, আর এই পাদদ্বয়ের মাঝে বিভব প্রভেদ হলো V2। তাহলে এই পাদদ্বয়ের মধ্যে মোট যে বিভব প্রভেদ হলো সেটা যদি V হয়, তাহলে V ইজ ইকুয়াল টু হবে V1 প্লাস V2। এবার আমরা লিখতে পারি ঠিক আগে যেমন লিখেছিলাম, তাহলে V1 ইজ ইকুয়াল টু হবে E1 ইন্টু এইটুকু দূরত্ব হলো T প্লাস V2 হবে হচ্ছে E2 ইন্টু ডি মাইনাস টি। E1, তাহলে E1 হবে সিগমা বাই K1 এপসাইলন নট ইন্টু টি, প্লাস E2 হবে সিগমা বাই K2 এপসাইলন নট ইন্টু ডি মাইনাস টি। তাহলে আমরা সিগমা বাই এপসাইলন নটকে কমন নিলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি টি বাই K1 ডি মাইনাস টি বাই K2। এবার সিগমাকে আমরা লিখতে পারি তলমাত্রিক ঘনত্ব চার্জ বাই এ এপসাইলন নট টি বাই K1 ডি মাইনাস টি বাই K2 বিভব প্রভেদ। এখানেও যদি আমরা দেয়ারফর কিউ বাই ভি এই অনুপাতটি বের করি, তাহলে এটা হবে এপসাইলন নট এ ডিভাইডেড বাই টি বাই K1 ডি মাইনাস টি বাই K2। তাহলে এই কিউ বাই ভি এই আনুপাতিক মানটাকে আমরা বলি ধারকত্ব। তাহলে এই সমস্যাটির ধারকত্ব হবে সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ টি বাই K1 ডি মাইনাস টি বাই K2। তাহলে এই হচ্ছে মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যমযুক্ত কোনো সমান্তরাল পাদ ধারকের ধারকত্বের রাশিমালা। এরপরে গোলীয় ধারক বা স্ফেরিক্যাল ক্যাপাসিটর। গোলীয় ধারক হচ্ছে সমকেন্দ্রিক দুটি পরিবাহী গোলক, যার মধ্যে যে কোনো একটিকে আমরা ভূ সংলগ্ন করতে পারি। তাহলে এখানে দুটো ডিফারেন্ট কেস হবে। আমরা ধরলাম 1 নম্বর, বাইরের গোলকটিকে যদি আমরা ভূ সংলগ্ন করি, তাহলে ভেতরের গোলকটি হবে মূল তড়িৎগ্রস্ত পরিবাহী, যার মধ্যে আধান সঞ্চিত হবে। ঠিক এরকম ধরা যাক এই একটি পরিবাহী, সমকেন্দ্রিক আরেকটি ফাঁপা এরকম গোলক আছে।
এবং এই পরিবাহী দুটির ভেতরেরটির ব্যাসার্ধ R1, বাইরেরটির ব্যাসার্ধ হলো R2। এবং প্রথম ক্ষেত্রে আমরা বলেছি যে এই বাইরেরটিকে আমরা ভূসংলগ্ন করব। তাহলে তার মানে কি, এই বাইরেরটির উপস্থিতিতে ভেতরের যে তড়িৎগ্রস্ত পরিবাহীটি আছে এর ধারকত্ব আমরা বৃদ্ধি করব। তাহলে আমরা ধরি এই ভেতরের যে গোলকটি আছে একে আমরা কিউ পরিমাণ আধান দিলাম। তাহলে কিউ পরিমাণ আধান যদি এর পৃষ্ঠে থাকে, তাহলে এই আধানের দরুন তাহলে এই বাইরের গোলকটির ভেতরের পৃষ্ঠে মাইনাস কিউ পরিমাণ আধান আবিষ্ট হবে, এবং বাইরের যে আধানটি ভূসংলগ্ন হওয়ার কারণে ওটা মুক্ত আধান পৃথিবীর সঙ্গে মিশে যাবে। তাহলে এবার আমরা এই ভেতরের গোলকটির বিভব বের করব। তাহলে ভেতরের গোলকটির আধান তো কিউ, তাহলে বিভব ভি ইজ ইকুয়াল টু হবে এই গোলকটির নিজের কিউ পরিমাণ আধানের দরুন এর বিভব, এটা হবে V1। আর এই বাইরের গোলকটির মাইনাস কিউ পরিমাণ আধান যখন আছে, তাহলে এর উপস্থিতিতেও এই ভেতরের গোলকটির একটা বিভব হবে, সেটি ধরলাম V2। তাহলে V1 প্লাস V2 হবে। তাহলে V1 হবে 1/4πε0 কিউ বাই R1, আর V2 হবে প্লাস 1/4πε0 মাইনাস কিউ বাই R2 ইজ ইকুয়াল টু, আমরা কিউ বাই 4πε0 কমন নিলাম, তাহলে 1/R1 মাইনাস 1/R2 ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 R2 মাইনাস R1 বাই R1 R2। তাহলে এখানেও যদি আমরা কিউ বাই ভি এই অনুপাতটা বের করি, তাহলে এটা হবে 4πε0 R1 R2 ডিভাইডেড বাই R2 মাইনাস R1। তাহলে এই হচ্ছে ধারকত্ব। কিউ বাই ভি এই অনুপাতটাই আমরা জানি ধারকত্ব। তাহলে এই গোলীয় পরিবাহীটি, যেটির ক্ষেত্রে বাইরের গোলকটি ভূসংলগ্ন, তার ধারকত্ব সি হলে সি ইজ ইকুয়াল টু 4πε0 R1 R2 বাই। তাহলে এখান থেকে কিন্তু আমরা গোলীয় পরিবাহীর ধারকত্ব নির্ণয় করতে পারি, শুধু যদি একটি গোলীয় পরিবাহী থাকে। ধরা যাক এই R2 এত বেশি, প্রায় অসীম, তাহলে শুধু এই R1 পরে থাকবে, শুধু একটাই গোলীয় ধারক পরিবাহী থাকবে। তো সেই গোলীয় পরিবাহী ধারকত্ব আমরা আগে নির্ণয় করেছি যে আর ব্যাসার্ধের শুধু গোলীয় পরিবাহী ধারকত্ব হয় 4πε0 R। তাহলে আমরা যদি এই যে রাশিমালাটি আছে এর লিমিটিং ভ্যালু বের করি, লিমিট R2 টেন্ডস টু ইনফিনিটি 4πε0 R1 R2 বাই R2 মাইনাস R1, তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট R2 টেন্ডস টু ইনফিনিটি, তাহলে ওপরে নিচে আমি R2 দিয়ে ভাগ করলে থাকবে 4πε0 R1 1 মাইনাস R1 বাই R2। লিমিটিং ক্ষেত্রে এই মানটি বসিয়ে দিলে এটা 0 হয়ে যাবে, তাহলে এটা কিন্তু হবে 4πε0 R1। অর্থাৎ গোলীয় ধারকের ধারকত্ব রাশিমালা থেকে আমরা গোলীয় পরিবাহী ধারকত্ব নির্ণয় করি। এরপরে দ্বিতীয় ক্ষেত্র, অর্থাৎ যেখানে একটা গোলীয় ধারকের ভেতরের গোলকটি হচ্ছে ভূসংলগ্ন। তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে ছবি আঁকছি, দুটি সমকেন্দ্রিক গোলক, এক্ষেত্রে ভেতরের গোলকটিকে ভূসংলগ্ন করা হয়েছে। তাহলে বাইরের গোলকটি হবে মূল তড়িৎগ্রস্ত পরিবাহী, যার মধ্যে আধান সঞ্চিত হবে। তাহলে এক্ষেত্রে আমরা এই ভেতরের গোলকটির ব্যাসার্ধ R1 এবং বাইরের গোলকটির ব্যাসার্ধ R2 ধরলাম। তাহলে এবার কিন্তু যেহেতু ভেতরেরটি ভূসংলগ্ন, তাহলে ভেতরটির বিভব কিন্তু শূন্য হবে। তাহলে ধরলাম এই বাইরের গোলকটিকে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে, এবং কিউ পরিমাণ বাইরের গোলকটিকে আধান দেওয়ার ফলে এই ভেতরের গোলকটিতে স্মল কিউ পরিমাণ আধান আবিষ্ট হয়েছে। তাহলে এই স্মল কিউ এর মান এমন হবে যেন এই ভেতরের গোলকটির বিভব শূন্য হয়। তাহলে আমরা কিন্তু এক্ষেত্রে ধারকত্ব নির্ণয় করব বাইরের গোলকটির, ভেতরের গোলকটির উপস্থিতিতে বাইরের গোলকটির আমরা ধারকত্ব বৃদ্ধি করছি। তাহলে এবার
যদি আমরা এই ভেতরের গোলকটির বিভব বের করি তাহলে ভি ইনার স্পেয়ার এটা কিন্তু 0 হবে। তাহলে এবার এই ভেতরের গোলকটির বিভব নির্ণয় করতে গেলে এই ভেতরের গোলকটির আধানের দরুন নির্ণয় করতে হবে আর বাইরের গোলকটির জন্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই V1 প্লাস V2, V1 হলো এই ভেতরের গোলকটিতে স্মল কিউ পরিমাণ আধানের দরুন এর বিভব, আর V2 হলো এই বাইরের গোলকটিতে ক্যাপিটাল কিউ পরিমাণ আধানের দরুন এই ভেতরের গোলকটির বিভব। তাহলে আমরা লিখতে পারি V1 ইজ ইকুয়াল টু 1/4πε0 Q বাই R1 প্লাস V2 হবে 1/4πε0 Q by R2 or small q is equal to minus R1 by R2 into Q, অর্থাৎ এই পরিমাণ আধান আবিষ্ট হবে ভেতরের গোলকটির পৃষ্ঠে। তাহলে স্মল কিউ ইজ ইকুয়াল টু এত হলো। এক্ষেত্রে কিন্তু এই দুটি গোলকের মধ্যে আধান কিন্তু সমান হবে না, কারণ ভেতরের গোলকটির বিভব কিন্তু শূন্য হতে হবে। এবার আমরা নির্ণয় করব বাইরের গোলকটির বিভব কত। তাহলে বাইরের গোলকটির বিভব ইজ ইকুয়াল টু হবে এর নিজের আধানের দরুন বিভব আর এই ভেতরের গোলকের পৃষ্ঠে কিউ পরিমাণ আধানের দরুন এই বাইরের গোলকের বিভব। এক্ষেত্রে ভিও নির্ণয় করতে গেলে আমাদের V1 প্লাস V2 করতে হবে। তাহলে প্রথমেই আমরা V1 মানে এই বাইরের গোলকটির দরুন এর নিজের বিভব, তাহলে এটি হবে 4πε0 Q বাই R2 প্লাস ভেতরের গোলকটি 1/4πε0 Q বাই, এখানে কিন্তু এটি R2ই হবে, কারণ যখন আমরা এই ভেতরের গোলকটির স্মল কিউ পরিমাণ আধানের দরুন বাইরের গোলকের পৃষ্ঠে বিভব বের করছি, অর্থাৎ এই গোলকের বাইরে চলে যাচ্ছি, তাহলে এর সমগ্র আধান এর কেন্দ্রে জমা করা আছে বলে মনে করা যেতে পারে। তাহলে কেন্দ্রে স্মল কিউ পরিমাণ আধান হলো, আমি এখান থেকে R2 দূরত্বে বিভব বের করছি, তাহলে এখানে R2 হবে। তাহলে 1/4πε0 Q বাই R2, তাহলে স্মল কিউ এর এই মানটি আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে মাইনাস 1/4πε0 R1 ক্যাপিটাল কিউ বাই R2 স্কোয়ার হবে। তাহলে আমরা কমন নিচ্ছি কিউ বাই 4πε0, তাহলে এখানে হবে 1/R2 মাইনাস R1 বাই R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4πε0, এখানে হবে R2 মাইনাস R1 বাই R2 স্কোয়ার। সুতরাং কিউ বাই ভি ইজ ইকুয়াল টু এখানে হবে 4πε0 R2 স্কোয়ার বাই R2 মাইনাস R1, এটাই কিন্তু ধারকত্ব হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা ভেতরের গোলকটিকে ভূ সংলগ্ন করি তাহলে ধারকত্ব সি ইজ ইকুয়াল টু হবে 4πε0 R2 স্কোয়ার বাই R2 মাইনাস R, অর্থাৎ দেখা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু ধারকত্ব বেশি হচ্ছে। বাইরের গোলকটিকে ভূ সংলগ্ন করলে যে ধারকত্ব হতো সেখানে কিন্তু এই ওপরে ছিল R1 R2 বাই R2 মাইনাস R, এখানে কিন্তু 4πε0 R2 স্কোয়ার, R2 কিন্তু বড়, ফলে কী দাঁড়াচ্ছে যে ভেতরের গোলকটিকে ভূ সংলগ্ন করে যদি আমরা বাইরের গোলকটিতে আধান সঞ্চিত রাখি তাহলে এই ব্যবস্থা করলে তাহলে ধারকত্ব কিন্তু বেশি পরিমাণে বাড়ছে। এক্ষেত্রেও যদি আমরা এই গোলীয় ধারকের ধারকত্ব থেকে গোলীয় পরিবাহী ধারকত্ব নির্ণয় করতে চাই তাহলে আমরা এই সি এর লিমিটিং ভ্যালু বের করব। এখানে আমরা এই R1 টেন্ডস টু 0 করে দেবো। R1 টেন্ডস টু 0 করলে পরে দেখব আমরা আগে যেমন পেয়েছিলাম ঠিক একই পরিমাণ একই রাশিমালা পাবো আমরা, অর্থাৎ আর ব্যাসার্ধের কোনো গোলীয় পরিবাহীর ধারকত্ব হবে 4πε0 R।